আসসালামু আলাইকুম এভরিওয়ান। শব্দহীন ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কিছুক্ষণ পর ডাক্তার ভেতরে থেকে বের হলো। ডাক্তার বের হতেই আমি এগিয়ে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল, মেয়ে আপনার কি হয়? আমি বললাম, জি আমার হবু বউ। ডক্টর বলল, আজকে বলতে কষ্ট হচ্ছে যে এই মেয়ের সাথে যা কিছু হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, তবে একটা কথা বলি, যত পারেন ওর দিকে নজর রাখেন, আর যে ওর সাথে এমন করেছে ওকে ধরে থানায় দেন। আমি বললাম, জি স্যার, আপনাকে বলতে হবে না। এখন আমি কি ওকে নিয়ে যেতে পারি? ডক্টর বলল, নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? আমি বললাম, ডাক্তারের কথা শুনে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, রনি ওকে আমি আমার রুমে নিয়ে যাই। আমি বললাম, না আম্মু, এখন তোমার রুমে নিয়ে যেতে হবে না, আমি ওকে আমার রুমে নিয়ে যাই, রাতে ও তোমার সাথে থাকবে। রিয়াকে আমি আমার রুমে নিয়ে যেতেই আমার বন্ধুরা সবাই আসলো ওকে দেখতে। সাজিদ এসে বলল, রনি কাজ তো একটা হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে বল শুনি। সাজিদ বলল, বাহিরে মানুষ বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যানের ছেলের হবু বউকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল। বুঝলাম না বাহিরের মানুষ কিভাবে এই কথা জানলো। আমি বললাম, এসব কথা বাদ দে, মানুষের কথা শুনে আমি কি করব? আর অনিকের কোনো খবর পেলি? সাজিদ বলল, না ওকে কোথাও পাই নাই, পরিবার নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। আমি বললাম, পরিবার নিয়ে পালিয়ে গেছে তাই না? আগে রিয়া একটু সুস্থ হোক, পরে আমি ওকে দেখে নিব। রিয়াকে দেখে সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার মাথার কাছে গিয়ে বসলাম। রিয়া চুপচাপ শুয়ে শুয়ে কি জানি চিন্তা করছিল। আমি ওর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি যা যা বলবো সবগুলো প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? আমি রিয়াকে বললাম, এখন কেমন লাগছে তোমার? রিয়া মোবাইলে টাইপিং করে বলল, আমার এখন একটা জিনিস বাকি আছে, আর সেটা হলো আমার মৃত্যু। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, এভাবে বলতে নেই, তুমি মরলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আর এই নিয়ে কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে এখন আর কখনো একা হতে দিব না। রিয়া বলল, আমার কাছে এখন কিছুই নাই আপনাকে দেওয়ার মতো, খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে সংসার করব, আপনাকে ভালোবেসে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু আপনার বন্ধু সেটা হতে দিল না। আমি ওর কাছে আমার জীবনটা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়লো না। আমি বললাম, এসব নিয়ে এখন আর কোনো কথা বলবে না, আর ওকে আমার দেখার আছে, ও তোমার পা ধরে মাফ চাইবে, তুমি দেখে নিও। রিয়া এবার ইশারা করে বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই। আমি রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, ঠিক আছে তুমি ঘুমাও। আমি রিয়াকে রুমে রেখে বাহিরে বের হলাম। বাহিরে যেতেই আম্মু বলল, রনি টেবিলে বসে আগে খেয়ে নে, আর রিয়ার কি খবর? আমি বললাম, এই তো আম্মু, এখন মোটামুটি একটু ঠিক আছে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, আমার আম্মু বর্তমানে রানিং চেয়ারম্যান, টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন ছোট বোন এসে বলল, ভাইয়া তোর কি মন খারাপ? আমি বললাম, বোন একটু খারাপ, তবে চিন্তা করিস না, দোয়া কর যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাতে আমি রিয়াকে বুঝিয়ে আম্মুর রুমে পাঠিয়ে দিলাম, আর বললাম, সাবধান, কোনো উল্টাপাল্টা কাজ করবে না, আগে তুমি একটু সুস্থ হয়ে নাও, পরে আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে আমি রিয়াকে আম্মুর রুমে দিয়ে গেলাম, কিন্তু মাঝরাতে আম্মুর চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম, তখন দেখি সবাই বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। বুঝলাম না বাহিরে আবার কি হয়েছে। আমি তাড়াতাড়ি বারান্দায় গেলাম, গিয়ে দেখি বাহিরে কাঁঠাল গাছে একটা লাশ ঝোলানো আছে, আর সেটা হলো রিয়ার। আমি রিয়ার লাশ দেখে জায়গায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি সাজিদ আমার মাথার কাছে বসা। ও আমার হাত ধরে বলল, দেখ বন্ধু, পাগলামো করিস না, আর আমি তোকে বলেছিলাম ওর দিকে একটু নজর রাখতে, সেটাও তুই পারলি না। আমি উঠে রিয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতাম না যে ও আত্মহত্যা করবে, যদি জানতাম তাহলে ওকে আর আম্মুর কাছে ঘুমাতে দিতাম না। আম্মু আমাকে ধরে ভেতরে নিয়ে গেল, আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা হয়তো তোর জন্য রিয়া লিখে গেছে, তবে আমি ভাবতেও পারি নাই ও এই কাজটা করবে, আমাকে ঘুমে রেখে এই কাজটা যে করবে আমি ভাবতেও পারি নাই এইটা। আম্মুর হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। প্রথমেই লিখা, আমার প্রিয় ভালোবাসার মানুষ, খুব ইচ্ছা ছিল তোমার বউ হব, লাল শাড়ি পরে তোমার ঘরে যাব, কিন্তু সেই শাড়ির জায়গায় যে গলায় দড়ি দিতে হবে এটা আমি কখনো চিন্তা করি নাই। অনেক ভালোবাসি তোমাকে, এজন্য মৃত্যুর পথ বেছে নিয়েছি। যদি বেঁচে থাকি মানুষ আমাকে এই কথাই বলবে সব সময়। আর তোমার আম্মু সম্মানীয় একজন ব্যক্তি, তবে আমার কথা তুমি আর চিন্তা করো না, মন থেকে মুছে ফেলবে আমার কথা তুমি। আর একটা কথা, নতুন কোনো ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করে নিবে, এটাই আমার শেষ ইচ্ছা। আমার জন্য কাউকে শাস্তি দিতে হবে না, ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি দোয়া করি। আমার আত্মহত্যার জন্য আমি দায়ী, এখানে আমি কাউকে দোষ দিতে চাই না। কপাল
কপালে যা ছিল তাই হয়েছে। রিয়ার চিঠিটা পড়ে কান্না করতে লাগলাম। রিয়া যে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল, এখন আর বাসা থেকে বের হই না। নিজেকে কেমন জানি ঘরের ভেতরে বন্দি বানিয়ে ফেলছি। আজকে সকালে সাজিদ এসে বলল, রনি আজকে কলেজে যাওয়া লাগবে, কলেজে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি বললাম ভালো লাগছে না সাজিদ। সাজিদ আমাকে জোর করে ধরে বাহিরে নিয়ে গেল আর বলল, এখন কলেজে চল, রাতে অনিকের বাসায় যাব, ওর ঠিকানা আমি পেয়ে গেছি। আমি বললাম কি বলিস, সত্যি তুই ওর ঠিকানা পেয়েছিস? সাজিদ বলল, আরে হ্যাঁ, বলছি না রাতে তোকে নিয়ে যাব ওর বাসায়, এখন কলেজে চল। আমি বললাম ঠিক আছে চল। সাজিদকে নিয়ে কলেজে গেলাম। কলেজের মাঠে যেতেই এক বড় ভাই ডাক দিয়ে বলল, রনি এইদিকে আয় তো একটু। বড় ভাইয়ের কথা শুনে আমি তার কাছে গেলাম। বড় ভাই আমাকে দেখে বলল, রনি আমাকে একটা কাজ করে দিবি? আমি বললাম কি করতে হবে বলেন শুনি। বড় ভাই বলল, তোদের ক্লাসের ইরা আছে না, ওকে একটু প্রপোজ করে দিবি। মনে মনে বললাম, এই মেয়ে তো আগে আমাকে দিনে 5 বার করে প্রপোজ করত, এখন আবার বড় ভাই তার প্রেমে পড়েছে। আমি বললাম পারবো, যদি আমাকে একটা জিনিস মিলিয়ে দিতে পারেন। বড় ভাই বলল, বল তোর কি লাগবে, তোর যা লাগবে আমি দিব, তাও আমার কাজটা করে দে তুই। আমি বললাম ঠিক আছে আমি করে দিব, তবে আজকে রাতে আপনার পিস্তলটা আমার লাগবে। আমার কথা শুনে বড় ভাই বোকা হয়ে বলল, তুই এটা দিয়ে কি করবি নাকি কাউকে? আমি বললাম, আরে না, কি যে বলেন না আপনি, আমি তো শুধু একটু ভয় দেখাবো, এর বাহিরে আর কিছু না। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে নিস, এখন আমার কাজটা করে দে। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। বড় ভাইয়ের কাছ থেকে যেতেই সাজিদ বলল, কি রে উনি কি বলেছে? আমি বললাম কি আর বলবে, বলেছে ইরাকে নাকি পছন্দ উনার। সাজিদ আমার কথা শুনে হাসতে হাসতে বলল, যে মেয়ে তোর পেছনে ঘোরে তাকে উনার পছন্দ, বাহ। আমি বললাম, আরে আমি উনার কাজ করে দিব, এর বিনিময়ে আমিও কিছু নিব উনার কাছ থেকে। এখন বল ইরাকে কোথায় পাবো? সাজিদ বলল, ওই তো মাঠের বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে দেখা যায়। আমি বললাম তাহলে চল যাই। সাজিদ বলল, না বাবা আমি যাব না, তুই যা, এই মেয়েটা খুব বদমাইশ, না জানি আবার আমাকেও প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আমি বললাম তাহলে তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে একটু কথা বলে আসি। সাজিদকে দাঁড় করিয়ে আমি ইরার কাছে যেতে লাগলাম। ইরা দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার মশাই, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? আমি বললাম, কেন ইরা, যেদিক থেকে ওঠার কথা সেই দিক থেকেই উঠেছে। ইরা বলল, তোর তো সবকিছু আমি দেখে ফেলেছি। আমি বললাম, তুই আবার কি দেখলি? ইরা বলল, তোর তো চেন খোলা আছে, সবকিছু দেখা যায়। আমি বললাম, আমার সাথে তোর মজা করতে হবে না, আর আমার চেন খোলা নাকি বন্ধ এটা আমি জানি। ইরা বলল, একটু হাসি দে, তোর মুখে হাসি দেখলে আমার খুব ভালো লাগে, তবে আমি খুব দুঃখিত, তোর গার্লফ্রেন্ড। আমি বললাম, প্লিজ এই বিষয়টা বাদ দে, এখন আর মন খারাপ করতে চাই না, ওর জন্য আমি কম করেছি? কিন্তু ও আমাকে একা রেখে চলে গেল। আমি বলেছি যে আমি তোমাকে আবার বিয়ে করব, কিন্তু তাই বলে কি আত্মহত্যা করা লাগে? ইরা বলল, যা হয়েছে হয়েছে, এসব চিন্তা করে এখন আর কি লাভ, বাদ দে। এখন বল হঠাৎ করে এই লাইলির কাছে কি জন্য আসলি? আমার কথা তো তোর মনেই থাকে না। আমি বললাম, এক বড় ভাই নাকি তোকে পছন্দ করে, ওই যে দাঁড়িয়ে আছে উনি বলেছে তোকে প্রপোজ করার জন্য, এজন্য আসছি। ইরা বলল, লাথি খাবি তুই? পরের হয়ে কেন কথা বলিস? হ্যাঁ তুই উনাকে চিনিস? উনিকে, উনার নামে 3টা মামলা আছে, তাও আবার সেগুলো মানুষকে মারার জন্য। আমি বললাম, কি বলিস এসব তুই? ইরা বলল, আরে হ্যাঁ আমি সত্যি কথা বলছি, তুই বল আমি তোকে ভালোবাসি, তাহলে বিষয়টা দেখব, কিন্তু পরের হয়ে কথা বললে একদম প্যান্ট খুলে ওইটা কেটে দিব কিন্তু। আমি বললাম, ধুর তুই বাজে কথা বলবি না, কি সব বলিস মাঝে মাঝে এসব। ইরা দাঁত কেলিয়ে বলল, কেন আমার কথা তোর পছন্দ হয় নাই? আমি বললাম, হয়েছে, আমি এখন গেলাম, ক্লাসে আয়, পরে কথা হবে। বড় ভাইয়ের সামনে গিয়ে বললাম, সরি বড় ভাই, হয়তো হবে না, আর ওর বিয়ে ঠিক করা আছে, আপনি অন্য কাউকে পছন্দ করেন, পরে আমাকে শুধু বলিয়েন, আমি কাজ করে দিবনি। মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না ইরার কোনো ক্ষতি হোক। বড় ভাই বলল, আচ্ছা কোনো সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে পিস্তল নিয়ে নিস। ক্লাস শেষ করে মাঠে গিয়ে বললাম, সাজিদ আজকে অনিকের পুরো পরিবারকে হত্যা করব, ও আমার মন নিয়ে খেলা করেছে, ওর কারণে আমি রিয়াকে হারিয়েছি, ওকে তো আমি ছাড়বো না, আর তুই শুধু আমাকে ঠিকানা বলে দিস, বাকিটা আমি দেখে নিব। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন চল। বড় ভাইয়ের কাছ থেকে পিস্তলটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতে সাজিদ এসে বলল, তো রনি চল গিয়ে দেখি ওরা কি করে। সাজিদকে বললাম, আমার সাথে তোর যেতে হবে না, কিন্তু ও আমাকে একা ছাড়তে চায় নাই, এই না হলে বন্ধু। সাজিদ আমাকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে গেল। এখানে আশেপাশে অনেক বড় বড় জঙ্গল আছে মনে হচ্ছে, তবে এখানে শুধু একটা ঘর আছে। সাজিদ আমাকে ঘর দেখিয়ে বলল, এখানেই ওরা থাকে। রাগে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে, আমার ভেতরে এখন শুধু
প্রতিশোধের আগুন জ্বলছে। ধীরে ধীরে দরজার কাছে চলে গেলাম। দরজার কাছে গিয়ে লাথি মেরে দরজা ভেঙে দিলাম। দরজা ভাঙতেই দেখি অনেক ভেতরে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছিল। ওকে দেখার সাথে সাথে আমি ওর বুকের মাঝে গুলি করে দিলাম। সাথে সাথে অনেক জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ওর চিৎকার শুনে ওর বাবা মা ভেতর থেকে দৌড়ে বের হলো। ওর বাবা মাকে দেখে আমার একটুও দয়া হলো না। ওরা এসে কিছু বলবে তার আগে আমি উনাদের গুলি করে দিলাম। আজকে মনটা অনেক হালকা লাগছে। অনেকের মাথার কাছে গিয়ে বললাম, কিরে এখন অনেক ভালো লাগছে তাই না? নে এখন মর। এই কথা বলে ওর মাথায় আরেকটা গুলি ঢুকিয়ে দিলাম। 3টা লাশ পড়ে আছে, কিন্তু ওর বোন কোথায়? ওর বোন না আমার আইফোন নিয়েছিল, ও এখন কোথায়? আমি দৌড়ে ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি অনিকের বোন দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। আমি দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি ওর বোনের সাথে আরেকটা মেয়ে আছে, তবে ওই মেয়েটাকে কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। এই মেয়েটা আবার কে? ওকে তো চিনলাম না। অনিকের বোন ভয় পেয়ে বলল, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমি বাঁচতে চাই, প্লিজ মারবেন না আমাকে। এই মেয়ের কথা শুনে আমার রাগ আরো বেশি উঠে গেল। সাথে সাথে ওর বুকে গুলি করে দিলাম। অনিকের বোনের বুকে গুলি করতেই ওর সাথে থাকা মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকালো। সাথে সাথে আমি পিস্তল ফেলে 3 হাত দূরে গিয়ে পড়লাম। আমি তাড়াতাড়ি নিচ থেকে উপরে উঠে পিস্তল হাতে নিয়ে ওই মেয়েটার কপাল বরাবর গুলি করে দিলাম। মেয়েটাকে গুলি করে মনে হচ্ছে আমি ভুল করেছি। ঘরের বাইরে থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। আর অদ্ভুত বিষয় হলো ওই মেয়েটার হাত মুখ এমনকি চোখ থেকে লাল আলো বের হচ্ছে। সাজিদ আমার হাত ধরে বলল, ভাই এই জিনিসটা কি? আর বাহিরে এভাবে কান্না করছে কারা? আমার তো ভয় হচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে চল তুই। আমি তাড়াতাড়ি বুদ্ধি করে ঘরের ভেতরে আগুন লাগিয়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে মনে হয় আমরা ভুল করেছি। বের হতে সবকিছু অন্ধকার হয়ে গেল। ঘরের ভেতরে আগুন জ্বলছে, তবে এটা একদম লাল টকটকে। মনে হচ্ছে যেন এগুলো কোনো আগুন নয়, মানুষের রক্ত। আর এত জোরে কে বা কারা কান্না করছে, যার কারণে আমার কান ফেটে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে অন্ধকারের ভেতরে গুলি ছুড়ে মারলাম। সাথে সাথে আমাকে কে যেন ধরে উপরে তুলতে লাগলো। আমি শূন্যে ভাসতে লাগলাম, তবে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এত উপরে উঠে গেছি যে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে নিচে পড়তে লাগলাম। ভয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে। আজকে মনে হচ্ছে নিজের মৃত্যু নিজের চোখে দেখতে পারতেছি। কথা বলতেও পারছি না। মনে হচ্ছে কে যেন গলা চেপে ধরে আছে। মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। হয়তো আজকে আমার মৃত্যু হবে। তবে যখন আমার জ্ঞান ফিরলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শব্দহীন ভালোবাসা গল্পের 2য় পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। ফেসবুকে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার লিখে সার্চ করে অথবা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আমাদের পেজে চলে যাও আর পেজটা ফলো করে দাও। আমাদের প্রত্যেকটা গল্প ইউটিউবের আগে ফেসবুকে আপলোড করা হয়। যদি তোমরা সবার আগে গল্পগুলো শুনতে চাও তাহলে অবশ্যই ফেসবুকে চলে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।